আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা নেপিয়ার স্মার্ট হাইব্রিড ঘাস চাষাবাদ করতে যাচ্ছেন, অনেকেই ডাটার খোঁজে ছুটতেছেন, অথচ ডাটা খুঁজে পাচ্ছেন না। অনেকেই জানেন না আসলে মুরু থেকে পাশকাঠি ছড়িয়ে রোপণ করলে ঘাস হবে সুন্দর এবং মোটা তাজা। এটা আসলে অনেকেরই জানা নাই। মূলত আমি এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমি প্রায় 10% জমির উপর রোপণ করছি। আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যার কারণে আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে বলতেছি। যার কারণে অনেক ঘাস মোটাযুক্ত হবে এবং ফলন বৃদ্ধি হবে এবং ঘাস খুব দ্রুত হয়ে যাবে। তুলনামূলক ওই ঘাস ডাটা যদি রোপণ করেন, যদি 35 থেকে 40 দিন বা 45 দিন সময় লাগবে, আর এই পদ্ধতি অবলম্বন করলে আপনার 25 থেকে 30 দিনের মধ্যে আপনি ঘাসটুকু কাটতে পারবেন। মূলত আমরা যখন এখানে মুরু থেকে পাশকাঠি বের করব, অবশ্যই আপনাকে শিকড় সমৃদ্ধ পাশকাঠি এখান থেকে ছড়াতে হবে, তা না হলে এই পাশকাঠি আবার হবে না। যার কারণে আপনাকে শিকড় সমৃদ্ধ মুরু থেকে আপনাকে সেখান থেকে পাশকাঠি ছড়াতে হবে। এখান থেকে অবশ্যই আপনি মনে করেন যে 4 ভাগের 1 ভাগ এখান থেকে ছড়িয়ে নেবেন। প্রয়োজনে অর্ধেকও ছড়াতে পারবেন। আপনার যতটুকু উঠাইতে পারেন আপনি ততটুকু উঠাবেন, কিন্তু পরবর্তীতে এই মুরু আবার পরিপূর্ণভাবে ছায়া নেবে। যার কারণে এই সুবিধা। কেউ যদি মুরু আপনাকে দিতে চায় তাহলে মুরুটা নিলে সবচাইতে বেশি হবে ঘাসের জন্য। আর এই মুরু অল্প দিনের মধ্যে হয়ে যায় এবং অনেক মোটা তাজা হয়ে যায়, যার কারণে অনেক সুবিধা আছে। আমরা আসলে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ডাটা সংগ্রহ করে এই ধরনের স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুরু থেকে কিভাবে পাশকাঠি শিকড় সাথে আপনি সুন্দর করে ছড়িয়ে কিভাবে রোপণ পদ্ধতি করবেন, সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটির সাথে থাকুন। তবে এখানে একটা বিষয় যে অবশ্যই আপনাকে শিকড় সাথে, এই যে দেখুন, মূলত আমরা এই যে এখানে শিকড় সহকারে আমরা কিন্তু পাশকাঠিটা ছড়াচ্ছি। এটা কিন্তু যদি আমরা রোপণ করে দিই ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটা বিষয়, যখন রোপণ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে পানির সেচ ব্যবহার করতে হবে, যাতে করে ঘাসটাকে খুব সহজে আমরা লাগিয়ে ফেলতে পারি। আর যেহেতু আমরা স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করতেছি, যার কারণে তাকে পানির রস মাখানো অবশ্যই জায়গায় স্থাপন করতে হবে, তা না হলে কিন্তু এই ধরনের ঘাসগুলো হবে না। যদি আপনি মনে করে থাকেন যে আসলে আমরা রোপণ করে দিলাম কিন্তু পরবর্তীতে পানির সেচ ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু হবে না। যার কারণে অবশ্যই আপনাকে পানির সেচ ব্যবহার করতে হবে। এই যে আমরা মুরু থেকে যে চারাটা আমরা সংগ্রহ করতেছি, আপনার যতটুকু চারা শিকড় অবস্থায় যেটা ছড়ে আসবে, অবশ্যই সেটাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। বাকি যদি আসে তাহলে কিন্তু সেটা হবে না। যদি শিকড় ছিঁড়ে আপনি এই ধরনের শুধু চারাটাকে রোপণ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। যার কারণে অবশ্যই আপনাকে শিকড়ের সাথে করে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি অবলম্বন করে ইনশাল্লাহ আপনি ফলন বৃদ্ধি হবে এবং ঘাস দ্রুত হবে। এখন আমরা আপনাদেরকে দেখাবো মূলত আমরা সেই চারাটাকে আমরা কিভাবে এখানে রোপণ করি এবং স্থাপন করে থাকি। মূলত আপনাদেরকে সুবিধার্থে আমরা অল্প কয়েকটা চারা রোপণ করে দেখাবো। আমি 14x14 কিন্তু আমি রোপণ করতেছি। সারি থেকে সারি দূরত্ব 14 ব্যবহার করব এবং লাইন থেকে লাইনের দূরত্ব 14 ব্যবহার করতেছি। আর আপনারা চাইলে জমিতে সার প্রয়োগ করতে পারেন, বিশেষ করে জৈব সার আপনি মাটির নিচে ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। পাশাপাশি আপনি যে মিশ্রণ সার আছে সেই মিশ্রণ সার সবগুলো অল্প অল্প করে আপনার 2.5 শতাংশ জমিতে 1 কেজি করে যদি আপনি মিশিয়ে মাটির সাথে প্রয়োগ করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে ঘাস কিন্তু দ্রুত আপনার বৃদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মূলত আপনাদেরকে সুবিধার্থে দেখানোর জন্য আমরা অল্প কয়েকটা চারা আপনাদেরকে রোপণ পদ্ধতি হিসাব করে ব্যবহার করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা বিশেষ করে এই ধরনের স্মার্ট হাইব্রিড ঘাসগুলো কিন্তু চিঠা মাটিতে বেশি ফলন হয়। যাদের বালি মাটির উপরে আসলে চাষ করেন তেমন একটা ফলন করতে পারবেন না, কেননা সেখানে রস ধরে থাকাটা আসলে খুব কষ্টসাধ্য বিষয়। কেননা বালি মাটিতে কিন্তু রস ধরে থাকে কম। যেহেতু আমরা এখানে চিঠা মাটিতে রোপণ করতেছি, এখানে কিন্তু আমরা একবার পানি সেচ যদি ব্যবহার করি তাহলে 2 থেকে 3 দিন ধরে এই পানি সেচ ধরে রাখে, যার কারণে আমরা এখানে চিঠা মাটি এবার চুজ করলাম। এর আগে কিন্তু আমি যে ঘাস রোপণ করছিলাম সেটা হচ্ছে বালা মাটি, যার কারণে আমি তেমন একটা আসলে লাভবান হতে পারিনি। এর বিকল্প আমি কিন্তু এখানে চিঠামাটি বেছে নিলাম, যার কারণে আমি এখানে এখন ঘাসটাকে স্থায়িত্বভাবে রোপণ করতেছি, যেন এই ঘাস দীর্ঘ সময় যায়। আর মূলত এই ঘাস একবার রোপণ করলে আপনি ঠিকমতো যদি যত্ন এবং পরিশ্রম করতে পারেন, ঠিকমতো পরিমাণ মতো সার প্রয়োগ করতে পারেন, পানি সেচ দিতে পারেন, তাহলে দীর্ঘ সময় ধরেই কিন্তু আপনি এই ঘাস কাটতে পারবেন। এই ঘাস আপনি একবার রোপণ করলে প্রায় 5 থেকে 7 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন, যার কারণে এই ঘাস অনেক সুবিধা। আর আপনারা যারা ডাটা আসলে রোপণ করেন সেটাতেও হবে বলা যায়। ডাটাতে রোপণ করলে আসলে বেশি অনেক সময় লাগে, যার কারণে আমি ডাটা রোপণ করতেছি না, আমি মুড়া যে ইয়াটা সেটাই ব্যবহার করতেছি। আমি যতগুলো ঘাস আসলে লাগাইছি মূলত আমি এই মুড়ো থেকে পাশকাঠি ছড়িয়ে কিন্তু আমি রোপণ করছি। এই রোপণ পদ্ধতি অনেক ভালো এবং আপনার পরিমাণে চারা কম লাগে, যেহেতু আমি স্কোয়ার পদ্ধতিতে রোপণ করতেছি। আর পরবর্তীতে ঘাস যখন আমি যত্ন নিব, পরবর্তীতে যে যত্নটা আসলে যত্নটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার এই ভিডিওর সাথে কিন্তু আমার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, যে আপনি কীভাবে ঘাসের যত্ন করবেন সেটাও আমি আই বাটনে আমার দিয়ে রাখবো, যাতে করে আপনি খুব সহজে সেটা ভিডিওটি দেখে আসতে পারেন। মূলত যে ঘাস যে যত্নটা আসলে যত্নটার উপর সব কিছু নির্ভরশীল। আপনি যতটুকু পরিশ্রম দিতে পারবেন তত ঘাস আপনি ফলন বৃদ্ধি হবে এবং উৎপাদনও আপনার অনেক বেশি হবে, যার কারণে আপনি অনায়াসে গরুকে খাওয়াইতে পারবেন খুব ভালোভাবে। মূলত আপনি যদি 5 কাঠা জমি, এখানে 5 কাঠার উপর যদি এই ধরনের স্মার্ট হাইব্রিড ঘাসগুলো চাষ করেন তাহলে আপনি 7 থেকে 8টা গরু সুন্দরভাবে খাওয়াতে পারবেন এই ঘাসগুলো। আর আপনি সবচেয়ে একটা মূলত আমি বলছি যে যত্নের উপর, যত্ন ছাড়া আসলে কিছু হয় না। যত্নটা পরিমাণ মতো এবং সঠিক সময়ে যত্নটা নিলে আপনার ঘাস অনেকটা বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এই ঘাস কিন্তু মার্কেটে অনেক চাহিদা আছে, অনেক দাম বৃদ্ধি। বিশেষ করে যারা খামারিরা রয়েছে, খামারিদের যদি ঘাস শর্ট পড়ে যায় তাহলে কিন্তু বাজার থেকে কিন্তু তারা কিন্তু এই ধরনের ঘাসগুলো বেশি করে পছন্দ করে, যার কারণে এই ঘাসগুলো তারা কিন্তু ক্রয় করে গরুকে খাওয়ায়। এই ঘাস কিন্তু যেহেতু ভিটামিন সমৃদ্ধ ঘাস, গরু কিন্তু অল্প দিনের মধ্যে অনেকটাই মোটা তাজা হয়ে যায়, যার ফলে আমরা এই ধরনের ঘাসগুলোকে লাগানোর চেষ্টা করি এবং আপনারা যারা লাগাতে চাচ্ছেন তাদেরকে আমরা সাপোর্ট করি এবং সাজেস্ট করি যে এই ধরনের ঘাসগুলো আপনারা ব্যবহার করুন, আপনার গরুর জন্য অনেক বেটার হবে। আসলে এই ঘাসগুলো মূলত এই এলাকায় ছিল না, আমরা যে দূর থেকে এই ঘাসগুলো কিন্তু আমরা চারা এনে আমরা কিন্তু রোপণ করছিলাম অল্পখানি জায়গা জুড়ে। এরপরে আস্তে আস্তে তারা কিন্তু সন্ধান পেয়ে কিন্তু অনেক গ্রামে কিন্তু ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যারা খামারি আছে এই ধরনের ঘাসগুলো কিন্তু তারা বিঘা বিঘা রোপণ করছে তাদের নিজস্ব খামার মেনটেন করার জন্য। কারণ এই ঘাস আপনি কিনে যদি আপনি গরুকে খাওয়াতে যাবেন তাহলে কিন্তু আপনার পোষাবে না, কেননা ঘাসের নিজস্ব যদি ঘাস থাকে এবং গরুকে খাওয়ান তাহলে কিন্তু অনেক লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর বিকল্প আসলে আমরা পাচ্ছি না, কারণ আমরা এর বিকল্প খুঁজতে পাচ্ছি না। এই ঘাস যদি না থাকতো আসলেই যে খড়ের দামটা অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত। এখনও যে পরিমাণে ঘাস আছে তারপরেও তুলনামূলক খড়ের দাম অনেক বেশি, কেননা বর্তমানে খড়ের দাম যে পরিমাণে বৃদ্ধি সেই পরিমাণে আসলে গরু লালন পালন করতে গেলে অনেকটাই খরচের মুখোমুখি হতে হচ্ছে, যার কারণে যারা খামারিরা আসলেই তেমন একটা তাদের আসলে পোষাচ্ছে না। যদি গরুর দাম থাকে তাহলে কিন্তু তারা লাভবান হতে পারবে, তা না হলে লাভবান হওয়া অনেকটাই আসলেই কষ্টের বিষয়।
তারা কিন্তু আসলেই বিশেষ করে কুরবানি ঈদ টার্গেট করে তারা কিন্তু গরুটা লালন পালন করতেছে। অনেকেই আছে যে আসলে অনুষ্ঠানের যে মাংস যে গরুটার ব্যবহার করা হয় তার জন্য বিশেষ করে তারা এই খামারিরা এই টার্গেট করে থাকে। মূলত যারা আসলে বাসার গ্রামের ক্ষেত্রে যদি গরু লালন পালন করে তারা কিন্তু আসলে টার্গেট অনুযায়ী চলে না। যখন তারা মোটা তাজা করে ফেলে তারপরে তারা বেচার জন্য প্রস্তুত থাকে। মূলত যারা আসলে এই সব দিকটা ধাপে ধাপে আসলে পেরিয়ে জ্বালাই ঠেকিয়ে তারা কিন্তু অনেক শিখেছে, যার কারণে তারা কিন্তু আসলে টার্গেট করে। আসলে অনেকেই গরুর যে উদ্যোক্তা আছে তাদের সাথে আমরা কথা বলছি, আসলে তারা কিন্তু টার্গেট অনুযায়ী চলতেছে না। তাদের গরু মোটা তাজা হলেই কিন্তু তারা ছাড়ে দিচ্ছে মার্কেটে, যার কারণে তারা অতটা লাভবান হতে পারছে না। আমি চাইবো যে আপনারা আসলে টার্গেটে আসলে গরুটা পালন করেন। আমরা কিন্তু এখন আমি এইখানে পানির সেচ দিয়ে নিচ্ছি যাতে করে এই ঘাসগুলো শুকায় না যায় এবং মরে না যায়, যার কারণে এই পানি ব্যবহার করা। আমি এখানে আরও 5 কাঠা জমিতে যেহেতু আমি এখানে রোপণ করছি, রোপণের সাথে সাথে কিন্তু আমি এখানে পানির সেচ ব্যবহার করে দিছি, যার কারণে যাতে ঘাসটা আমার নষ্ট না হয় এবং এর যে জার্মিনেশনটা যেন সুন্দরভাবে হয়, যার কারণে আমি কিন্তু এখানে পানির সেচ দিয়ে রাখছি। এতে করে দেখা গেল যে আমার ঘাস কিন্তু দ্রুত বৃদ্ধি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এরপরে কিন্তু অবশ্যই আপনি চাইলে উপরে মিশ্রণ সার ব্যবহার করতে পারেন। এই অবস্থায় কিছুক্ষণ মানে যদি মেঘের পানি বা আপনার মেশিন দিয়ে পানি সেচ দিয়েন, অবশ্যই আপনাকে মিশ্রণ সার এতে করে ব্যবহার করতে হবে, তাতে করে কিন্তু ঘাস আপনার দ্রুত বৃদ্ধি হবে এবং পাশকাঠি বাড়বে। আর অবশ্যই এর ফাঁকে আপনি অবশ্যই পটাশ সারটা ব্যবহার করতে হবে, যাতে করে আপনার শিকড় বৃদ্ধির জন্য এবং পাশকাঠি বৃদ্ধির জন্য আপনাকে পটাশ সারটা এখানে ব্যবহার করতে হবে। আমি মূলত এখন এখানে পটাশ সারটা ব্যবহার করব। আশা করা যায় আমার এই ভিডিওর সাথে থাকুন। আপনি যদি আমার এই চ্যানেলের সাথে থাকুন তাহলে অবশ্যই আমার এই চাষবাস এবং কৃষি তথ্য বিষয় পেতে অবশ্যই আমার ভিডিওটি আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আমি যেগুলো ভিডিও আপলোড করে থাকি অবশ্যই কৃষি ভিডিও নিয়েই কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। আমরা অশ্লীলকে আসলে না বলি, যারা ভালো কন্টেন্ট তৈরি করি তাদেরকে সাপোর্ট করি। আপনাদের একটা সাপোর্ট হয়তো আমার আরও পরবর্তীতে ভিডিও বানার আগ্রহতা অনেক বেড়ে যাবে। আপনার একটু সাপোর্টের জন্য আমার আরও অনেকটাই উপকৃত আসবে, যাতে করে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের শেয়ার করে আপনাদের টাইমলাইনে অবশ্যই রাখার চেষ্টা করবেন, সাপোর্ট করার চেষ্টা করবেন, যেন আমরা এই ধরনের ভিডিও আসলে আপলোড করতে অনেক উৎসাহিত পাই। যারা আমরা কৃষি ভিডিও রিলেটেড ভিডিও আমরা আসলে আপলোড করে থাকি অনেক কষ্ট করে আমরা কিন্তু ভিডিওটি কিন্তু আমরা তৈরি করে সেটাকে আমরা আপলোড করার চেষ্টা করি। কেননা আমরা কৃষিকাজে যখন একটু শ্রম দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যামেরা ধরার আসলেই এনার্জি বা কিছু থাকে না। যেহেতু আমরা নিজে এখানে পরিশ্রম করে থাকি, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যামেরা আর মাইক্রোফোন ধরার তেমন একটা আর ইচ্ছা জাগে না। যদিও আমরা বাইরে কোথাও যাই তাহলে আমাদের কিন্তু এদিকে কাজের ব্যাঘাত ঘটে যাবে, যার কারণে আপনাদেরকে সাথে সব কিছু আমি শেয়ার করলাম। আমার ভিডিওর সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি